আজকের টপিক হচ্ছে ইনফ্লেশন ইকোনমিক্স, ঠিক আছে? ভালো করে এই টপিকটা করব। আর এই টপিকে ইউপিএসসি, বিসিএস, মেন্স, প্রিলিমস, রেল, ব্যাংক যা কিছু পরীক্ষা হবে সব থেকে এখান থেকে কোয়েশ্চেন আসবে, সব পরীক্ষা থেকে মোটামুটি আসে, তাই না? আর এটা আমাকে ভালো করে এখান থেকে মানে সব কিছু বুঝে নিবি, যেন কোনো পরীক্ষাতে কোনো কোয়েশ্চেনের জন্য না আটকায়। প্রথম কথা এটা। আর একটা সেকেন্ড কথা কি, যে কোনো পরীক্ষাতে আছে। আর সেকেন্ড কথা কি, যে এই টপিকটাকে এমনি ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা তোদের বাস্তব জীবনেও ইমপ্লিমেন্টেশন হয়, ঠিক আছে? ব্যাপারটা ইনফ্লেশন তাহলে ভালো একটা উদাহরণ দিতে হবে, তাই না? টাইম ট্রাভেল, জানো তো মোটামুটি সায়েন্সের একটা পার্ট, অবাস্তব জিনিস। তো টাইম ট্রাভেল হয় কি হয় না? টাইম ট্রাভেলে কি হয়, যে একটা লোক আজকে ওই টাইম মেশিনে ঢুকে যাবে আর আজ থেকে চলে যাবে কয়েক হাজার পেছনে, কয়েক বছর পেছনে বা কয়েক বছর আগে, তাই না? তো এটা কি হয় বাস্তবে হয় না, কিন্তু সায়েন্স এটাকে অনেক কিছু করার চেষ্টা করে এদিক ওইদিক, তাই না? আমাদের সিনেমা তো দেখে থাকি। তো টাইম ট্রাভেল করলে অনেক কিছু তো লাভ আছে। টাইম ট্রাভেল হয় না, তার একটা ইফেক্ট হচ্ছে ইনফ্লেশন, ঠিক আছে? যদি টাইম ট্রাভেল যদি হতো না, তাহলে ইনফ্লেশন একটা অনেক বড় ইফেক্ট দেখা যেত। কী করে? একদম। তাহলে ধরে নাও একটা লোক 1960 সালে, ঠিক আছে? ধরে নাও ওই লোকটা 1960 সালে এক্সিস্ট করছে। এই লোকটা 1960 সালে এক্সিস্ট করছে, লম্বা করে, ঠিক আছে? ও এক্সিস্ট করছে 1960 সালে, আর ওর কাছে আছে কত না 10,000 টাকা। কেটে দিচ্ছি, ঠিক আছে? তো এই লোকটার কাছে 10,000 টাকা আছে, 1960 সালেও এক্সিস্ট করছে, সেই সময়কার সব থেকে বড় লোক, ঠিক আছে? আর যেহেতু সব থেকে বড় লোক, তো আজকে যদি আমাদের কাছে আমাদের এখানে যে সব থেকে বড় লোক এখন থাকে যারা, যেমন যখন ফোন আসে, তা আমাদের পশ্চিমবঙ্গে ফোন প্রথম কে ইউজ করেছিল? জ্যোতি বসু, তাই না? তখন বড় লোকই আসবে, চাষি প্রথম ফোন ইউজ করবে না, তাই না? তো যখন এই সব থেকে বড় লোক সব জিনিসপত্র কিনতে পারে, সেই সময় একজন বিজ্ঞানিক টাইম মেশিন আবিষ্কার করেছে। আরে তো 500 টাকা দিয়ে চেপে গেছে। আর চেপে যখন গেছে, এ কী হয়েছে না, ও চলে এসছে আজ কত 2020-তে। কত আজকে ডেট? 1 অক্টোবর। এ সব থেকে বড় লোক এবার চলে এসছে 2020-তে। এখন আমরা এক্সিস্ট করছি এখানে ক্লাসে, আর ও ওখানটাতে নেমেছে টাইম টেবিল করে, এক করে লোকটা নামলো। হাতে ওর কাছে 10,000 টাকা আছে, সে ছিল সব থেকে বড় লোক। এইবার লোকটা কি হবে, লোকটা কি প্রবলেম ফেস করবে না? লোকটা 10,000 টাকাতে সেই সময় লোকটা কি হতো না, সেই সময় ও এর বাড়ি ঘর এগুলো কিনবো ভেবেছিল, ঠিক আছে? ও খাবার দাবার প্রথমে তো হোটেলে খেতে হবে, সেই সময় 1-2 টাকা দিলেই হোটেলে পেট ভরে ভাত সব দেওয়া হতো। এবার লোকটা এখানে নেমেছে, প্রথম খিদে পাবে, ও সব জায়গাগুলো দেখবে, তাকাবে, তারপরে যাবে হোটেল, কী নাম, বৈশালী হোটেল। হোটেলে যাওয়ার পর ও যখন বলবে খাবার, বসে যাবে, কথাবার্তা হবে না, মানুষ তো ভাববে একটা হয়তো গ্রাম থেকে এসছে, এভাবে বলবে, তাই না? যেহেতু গ্রামের লোকরা ওরকম থাকে, তাই তো, কেন স্টাইলগুলো পুরোনো, তো ভাববে গ্রামের লোক, পুরোনো জামা প্যান্ট পরে এসছে, মানে স্টাইলগুলো, তাই না? বেগি প্যান্ট পরে এসছে অমিতাভ বচ্চনের মতো। এবার যখন ও ওখানে নেমে যাবে, বৈশালী হোটেলে খেয়ে নেবে, এবার যখন ও বলবে যে ভাই তো আপনার বিল হয়েছে কত, 150 টাকা, ও তখন কী হবে? তখন ও বলবে 2 টাকা, এই তো 2 টাকা দিয়ে খেলাম কালকে, আর আজকে কত হয়ে গেল? 150 টাকা। কী করে হলো? ঠিক আছে, খুব চাপ হয়ে গেল। ও ভেবেছিল তো সব থেকে বড় লোক, সে তখন তো 10,000 টাকা কারো কাছে থাকা তো খুবই ব্যাপার না, খুবই আগে 1960 সালে মোটামুটি তুই 5,000 টাকায় গাড়ি ফাড়ি পেয়ে যেতিস, 4 চাকা পেয়ে যেতিস, বুঝতে পেরেছিস? এবং 1 কেজি সোনার দাম ছিল কত সেই সময়? 1960 সালে 1 কেজি সোনার দাম ছিল 10,000 টাকা, 15,000 টাকা। এখন সেটা 50-60 লাখ টাকা, বুঝতে পেরেছিস? এবার লোকটা কী টাইপের প্রবলেম দেখতে পাবে, যে টাকাটা ওর কাছে আছে, ওই টাকাটা আবার কি হবে না, এখন ও নেমেছে 2020 1 অক্টোবর। তারপরে নামার পর ওই দোকানে খাবার খেয়েছে, বৈশালী হোটেল, খাবার খাওয়ার পর আস্তে আস্তে শরীর খারাপ হয়েছে, করোনা হয়ে গেছে, কারণ ওখানে অনেক লোক ফোক ছিল, হাঁচাহাঁচি হয়েছে। এবার করোনা যখন হয়েছে, ও তো পুরো জ্বর হয়েছে, ঠিক আছে? জ্বর হওয়ার পর ওকে কী করেছে, ওখানে রাস্তায় পড়ে গেছে, কিছু লোক উঠিয়ে পড়ে ওকে জিনিতে ভর্তি করে দিয়েছে। জিনিতে হসপিটালে যখন ওকে ভর্তি করে দিল, ওরা বলছে যে তোমার তো প্যাকেজ দিয়েছে ওকে 3 লাখ টাকার, তবে তুমি বাঁচবে। ও তো দেখছি আমাকে 10,000 টাকা আছে,
এবার লোকটা প্রবলেম কি হবে? তখন ও কি বলবো, আমাকে মেরে দাও, আমি এই 2020-তে থাকতে চাই না, তাই না? তাহলে নাহলে ও বলে আমাকে এখনই ব্যাক করো, 19 মেশিনটা খুঁজবে যে আমি আবার ব্যাক করবো। আর তখন বুঝতে পারছি লোকটার প্রবলেম কি হচ্ছে, কি হয়েছে, লোকটার সাথে কি ঘটলো না। এবার যদি টাইম মেশিন হতো তাহলে এই লোকটার সাথে এই প্রবলেমগুলো ঘটতো। যে কোনো লোক আজকে তুই ভাবতিস তাহলে আমি ভবিষ্যৎ দেখবো, চলে এসেছিস 2080 সালে, আর যেই পরে এই প্রবলেমটা দেখ, তুই তো পুরা 20-30 লাখ টাকা নিয়ে যেতিস ওখানে, যে পরে কিছুই না। বুঝতে পেরেছিস তো কেসটা? তো ইনফ্লেশন হচ্ছে এই জিনিসটা। তাহলে মানে আমরা কি বুঝতে পারছি, তো টাইম ট্রাভেল যদি হতো তাহলে ইনফ্লেশনে কি প্রভাব পড়তো, তাহলে কি হতো ঘটনাটা না, এই যেই টাকাটাও নিয়ে এসছে সেই টাকাটা এই জায়গায় খুবই নগণ্য হয়ে যেত। আর কি হতো এখানে, এই যে জিনিসগুলো সেই সময় কিন্তু তার দাম কি হতো, প্রচুর কম ছিল। ও চাল ডাল এগুলো 1 টাকা 2 টাকা দিয়ে পরে ওই হোটেলে খাবার খেতে পারতো, এখন 150-200 টাকা তো হচ্ছে না ওর কাছে। বুঝতে পেরেছি কেসটা? তাহলে জিনিসপত্রের দাম একটা, আর একটা হচ্ছে কি টাকার বিল। আমার দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হবে টাকা আর একটা হবে জিনিসপত্র গুডস। তো ইনফ্লেশনে কি হয় না, জিনিসপত্র দুটো জিনিস মাথায় রাখতে হবে, ইনফ্লেশনকে বুঝতে হবে এইটা, আর একটা জানতে হবে এটা গুডস। একটা হচ্ছে গুডস আর একটা হচ্ছে ইনফ্লেশন। একটার উপর হয় না, শুধু দুটোকে মাথায় রাখতে হয়। বুঝতে পেরেছি কি না, যদি এর ভ্যালুটা যদি কমে যায় আর এর দাম যদি বেড়ে যায়, দুটো এক্সিস্ট অফ ইনফ্লেশন বেসিক্যালি, তাই না? এর দাম বাড়াটাকে ইনফ্লেশন, আর এও তাই আছে, এর ভ্যালুটা কী হবে, কমে যাবে। এটা দিয়ে পরে এটা কিনতাম, এর দাম বেড়ে গেল, আর এটা দিয়ে হবে না, এরকম দুটো লাগবে 200 টাকায়, এটা 100 টাকা তো, হ্যাঁ মানে 200 টাকায়, তাহলে দুটো লাগবে। বুঝতে পারছি, এর ভ্যালুটা কমে গেল। বুঝতে পেরেছিস তো? তো ইনফ্লেশনে কী হচ্ছে, ইনফ্লেশনে কী বুঝলাম, যে গুডস দাম বেড়ে যাওয়া, আর তার সাথে কী হবে, এর ভ্যালুটা কমে যাওয়া, দুটো একসাথে করে হলে ইনফ্লেশন। পাতি উদাহরণ, ঠিক আছে? এবার টাইম ট্রাভেল যদি হতো তো কি প্রবলেমসটা হতো বুঝতে পারছিস তো? সায়েন্সে কি প্রবলেম হতো জানি না, আমাদের ইকোনমিকতে তো হেভি প্রবলেম হতো, হেভি মানে হেভি প্রবলেমস হতো। তো হোয়াট ইজ ইনফ্লেশন? আমরা লিখবো, ইনফ্লেশন ইজ এ কন্ডিশন অফ এ ইকোনমি হোয়েন ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন আ ইকোনমি, তাই না? ইনফ্লেশন হচ্ছে এমন এক দশা, মানে এমন একটা সময় অর্থব্যবস্থায় যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় আর পারচেসিং পাওয়ার অফ মানি কমে যায়। এই মানির কিন্তু ক্রয় ক্ষমতা থাকে, জানিস তো? ক্রয় ক্ষমতা থাকে মানির, যেটাকে পারচেসিং পাওয়ার বলা হয়, তাই না? তাহলে এই মানি দিয়ে যদি আমি একটা জিনিস পাই, এটা দিয়ে যদি 1 কেজি আলু পাই, 100 টাকায় 1 কেজি আলু, তাহলে এটা কী হবে, এর পারচেসিং পাওয়ার কত হলো? আলুর ক্ষেত্রে এর পারচেসিং পাওয়ার কত হলো? একটাই না, 100 টাকায় একটা আলু। কিন্তু আলুর দাম যদি বেড়ে গেল, 200 টাকা হয়ে গেল, তাহলে এর পারচেসিং পাওয়ার কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তাহলে পারচেসিং পাওয়ার ভ্যালুটা কমে গেল না? টাকার এই পারচেসিং পাওয়ার থাকে, টাকার কিন্তু পারচেসিং পাওয়ারই সব থাকে, জানিস তো? ক্রয় ক্ষমতা। এমনও হতে পারে এটা দিয়ে তুই সব কিছু কিনতে পারবি, এমনও হতে পারে এটা দিয়ে 100 টাকা দিয়ে পরে তুই মানে কী করতে পারবি না, পুরো বেলঘুরিয়ায় তুই সব কিছু কিনে নিতে পারবি। তাহলে আমাদেরকে টাইম ট্রাভেল মেশিনটাতে চাপতে হবে, চেপে পরে একদম পুরো চলে যেতে হবে কোথায়, 1700 সাল, তাই না? পেছনে চলে যাবো 1600, 1700, 1500, আকবর বাবর এদিকে দেখতে পাবো। তখন এই 100 টাকা যদি ফেলে দিবি কী হবে, তাহলে এর ক্রয় ক্ষমতাটা কী হবে, তখন আরও বেড়ে যাবে, সব কিছু কিনে নিতে পারবি, জমিদারি কিনে নিতে পারবি বেলঘরিয়ার, 100 টাকা দিয়ে পেয়ে যাবে শিওর। বুঝতে পেরেছিস তো? আর এর যদি ভ্যালু কমাতে হবে কী হবে, আবার তুই টাইম মেশিনটাতে চাপবি, আবার চলে যাবি 2050-এ। এই 1 টাকা দিয়ে কী হবে না, 100 টাকায় একটা বিড়ি পাওয়া যাবে শুধু, তাই না? তাও পাওয়া যাবে কিনা দেখবি। বুঝতে পেরেছি কেসটা? তো আমরা অ্যাকচুয়াল ইনফ্লেশন বা ডিফ্লেশন হচ্ছে কতগুলো জিনিস দায়ী থাকছে, টাকা, গুডস আর সময় সব থেকে বড়, তাই না? ওই জন্য এখানে লিখালাম না ইন ইকোনমি, বা একটা পিরিয়ড অফ টাইমে, মানে একটা সময়ে
একটা সময়ে কন্টিনিউয়াস যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, এবার জিনিসপত্রের দাম যখন বলছি তো কি একটা গুডসের দাম বাড়া কি ইনফ্লেশন? না, একটা গুডস না। ওরা বেসিক্যালি যখন ইনফ্লেশন কি হবে, তো ভারত সরকার এরা কিছু গুডসকে এক জায়গায় নিয়ে রাখে, বুঝতে পারলি? কিছু গুডসকে এক জায়গায় নিয়ে রাখে, তাদের একটা খাতায় লেখা থাকে। এই যে লেখা থাকে তাদের একটা খাতায়, তো ওরা হয়তো এসেন্সিয়াল দ্রব্যগুলোকে নেবে কিছু, যে এইসব জিনিসের দাম যখন বেড়ে যাবে না বেসিক্যালি, তখন আমরা কি বলবো? এটা ইনফ্লেশন বলবো। ওই যে বাস্কেট, তাকে বলা হয় বাস্কেট অফ গুডস বলা হয়, বুঝতে পারলি? একটা বাস্কেটে বিভিন্ন গুডসের ওরা রাখে, যে এই জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে আমরা মার্কেটে সেগুলোকে ইনফ্লেশন বলবো একটা কন্টিনিউ সময় ধরে। ওই বাস্কেট অফ গুডস, বুঝতে পারলি? বাস্কেট অফ গুডস মানে ভাবিস না যে ভারত সরকার এমনি একটা বাস্কেট রেখেছে, ওখানে অনেক কিছু মাল রেখেছে এমনি ধরে আছে, ওরকম না। বাস্কেট অফ গুডস মিনস মানে একটা ভারত সরকারের দপ্তরে একটা এমনি আছে, কি বলে, কাগজ আছে, যেখানে ওরা লিখে দিয়েছে যে এই গুডস লেখা রয়েছে যে এই গুডসগুলো যদি দাম বাড়ে একসাথে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটে ইনফ্লেশন এসছে, বুঝতে পারলি? ওরকম গুডস আমরা হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স পড়বো পরের ক্লাসে, তখন আমরা বুঝতে পারবো যে ওই যে বাস্কেট অফ গুডসকে ঠিক করা হয়েছে, ওর জিনিসপত্রের দাম যখন বেড়ে যাবে ওইসবের, তখন কী হবে? ইনফ্লেশন হবে মার্কেটে কন্টিনিউস, যখন বেড়ে যাবে। আর এই বাস্কেট অফ গুডসগুলো কীভাবে তাহলে ঠিক হবে? নিশ্চয়ই যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থাকবে, যেগুলো মানুষ বেশি ইউজ করবে, তাই না? হুট করে আজকে পেঁয়াজের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, তো ওটাকে আমরা পুরো ওভারঅল ইনফ্লেশন বলতে পারি না। ইনফ্লেশনের বাংলা মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি না, তাই না? তারপর ইনফ্লেশন বুঝেছি। যদি বলে উদাহরণ বা তোকে যদি লিখতে দেয়, ভাব তোকে লিখতে দিল হোয়াট ইজ ইনফ্লেশন, তোকে এবার মাধ্যমিকের মতো বা একটা ইউপিএসসি লিখতে, কী লিখবি তুই? না, ইট ইজ আ ইকোনমিক কন্ডিশন হোয়ার কি হয়, প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ওয়াজ ইনক্রিজ, তাই না? অ্যান্ড কি হয় তার সাথে সাথে পারচেসিং পাওয়ার অফ মানি ইজ ডিক্রিজ, তাই না? দ্যাটস কল কি? ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি একটা ইকোনমিতে ওই কন্ডিশন যেখানে জিনিসপত্রের দাম কন্টিনিউ বাড়তে থাকে। কোন জিনিসপত্র? যেগুলো ভারত সরকার ঠিক করে তার বাস্কেট অফ গুডসে, তাই না? তার সাথে মুদ্রার ভ্যালুটা, মুদ্রার ক্রয় ক্ষমতাটা কমতে থাকে, এটাই হচ্ছে ইনফ্লেশন। আরও সহজ করে বলতে কোনো ব্যাপার না, একদম পুরো বুঝে গেছি, ঠিক আছে? তাহলে লিখে নেবে। তাহলে প্রথম এখান থেকে কোয়েশ্চেন কী হবে? প্রথম কোয়েশ্চেন হবে যে ইনফ্লেশনের সময় টাকার ক্রয় ক্ষমতা বাড়ে না কমে? প্রথম কোয়েশ্চেন এটা। তখন এটাই তো কঠিন কোয়েশ্চেন মনে হবে, এমনভাবে দেবে যে হোয়েন ইনফ্লেশন এক্সিস্ট দ্য পারচেসিং পাওয়ার অফ মানি ইজ ইনক্রিজ অর ডিক্রিজ। কী হবে অ্যান্সার? পারচেসিং, ক্রয় ক্ষমতা। যখন মার্কেটে জিনিসপত্রের দাম বাড়বে, এর ক্রয় ক্ষমতা কী হবে? কমে যাবে। পাতি কথা, ডিক্রিজ হবে, লিখে রাখবি। এরকম এইভাবেই কোয়েশ্চেন দেবে, ঠিক আছে? এবার তোকে ইনক্রিজ ডিক্রিজ বোথ এইভাবে তোকে দিয়ে পরে গোলানোর চেষ্টা করবো, আমরা কোনোভাবে গুলবো না, তাই না? তাহলে ইনফ্লেশনের মধ্যে প্রথমে আমরা দেখলাম ইনফ্লেশন কাকে বলে, না জিনিসপত্রের দাম কন্টিনিউ বেড়ে যাচ্ছে, টাকার মূল্য কমে যাচ্ছে, কন্টিনিউ যখন এটা হতে থাকবে একটা অর্থনীতিতে এক সময় ধরে 2-3 বছর ধরে এটা যদি হতে থাকে, আর ওরা ইন্ডেক্স পাবলিশ করবে, তখন দেখে নেবো যে হ্যাঁ এই জিনিসের দাম বাড়ছে, তাহলে ওটাকে ইনফ্লেশন এক্সিস্ট করছে মার্কেটে, ঠিক আছে? 1 নম্বর। এবার কোনগুলোকে ইনফ্লেশন আমরা বলতে পারি না, হতে পারে না, যেমন ধরো একটা গুডসের দাম, পার্টিকুলার একটা গুডসের দাম যদি বেড়ে যায়, সেটাকে আমরা ওই ইনফ্লেশনের ওভারঅল ইনফ্লেশনের মধ্যে আমরা রাখতে পারি না সেটাকে, বুঝতে পারলে? তাহলে আজকে পেঁয়াজের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, তাহলে আমাকে পেঁয়াজ ইনফ্লেশন হয়েছে না, বিভিন্ন কারণও থাকতে পারে, এটা ওটা অন্য নাম আছে, কিন্তু ওটাকে ওভারঅল ইনফ্লেশন বা বলতে পারি না। ভারতে ইনফ্লেশন চলছে, ওটা পার্টিকুলার একটা নাম আছে, সেই ইনফ্লেশনটা কোনো একটা জিনিসের উপরে মুদ্রা, কোনো একটা পার্টিকুলার জিনিসের দাম যদি বেড়ে যায়, সেটার একটা পার্টিকুলার নাম আছে, কিন্তু এটাকে বলতে পারি না এই জন্য ভারতের ইনফ্লেশন বেড়ে গেছে, বুঝতে পেরেছি? তা আমরা বুঝতে পেরেছি তো, পার্টিকুলার জিনিসে বলবো না। তো এইভাবে অনেক কিছু কারণ আছে। এবার আমরা মেন জায়গায় যাই কেন, আমরা ক্লাসটাকে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা ডেফিনেশন বুঝে নিয়েছি, এবার আমরা মেন জায়গায় যাই, ঠিক আছে? নেক্সট টপিক দেবো ক্যাটাগরিজ অফ ইনফ্লেশন। ক্যাটাগরি অফ ইনফ্লেশন এগুলো আমরা গল্পতে সব জেনে যাবো, লিখবো কম, গল্পতে সব জেনে যাবো, ঠিক আছে? দেখ, পড়াশোনা তো প্রচুর পড়েছিস আগে, এমসিকিউ বেস বল, মাধ্যমিকে লিখে বল, ঠিক আছে? আজকে তোরা একটু শুন বেশি, ক্লাসটা যত বেশি শুনবি, যত বেশি মাথায় ঢুকবে, মগজে তত বেশি ভোট করে থাকবে, ঠিক আছে? তত বেশি মগজ ধোলাই হবে দুটো, ঠিক আছে? ক্যাটাগরি অফ ইনফ্লেশন, ইনফ্লেশন ক্যাটাগরি আমরা দেখবো। দেখ, আমরা দুটো পার্টকে এখানে দেখি, যে ইনফ্লেশন কেন হচ্ছে, তার ক্যাটাগরি কী, তাই না? না, দুটো ক্যাটাগরিতে ইনফ্লেশন হয় বেসিক্যালি, অনেক ক্যাটাগরি হয়, কিন্তু আমরা দুটো ক্যাটাগরিতে দেখছি, ঠিক আছে? ইনফ্লেশন। তো আমরা দুটো দশা এখানে আমরা দেখে রাখি প্রথম, পুরো আমরা সব কিছু উদাহরণ দিয়ে বুঝবো, যার ফলে আমাকে কোনোদিন কোনো কিছু প্রবলেমস হবে না। প্রথম হচ্ছে
ধরলে 2008, তখন আমি স্কুলে পড়ি ধরে নিই, ঠিক আছে। এবার সেই সময় আমি স্কুলে পড়ছি, আমাকে বাড়ি থেকে সেই সময় একটা সপ্তাহে আমাকে 20 টাকা করে দিত, ঠিক আছে। এই যে 20 টাকা করে দিত এক্সট্রা আমার কাছে থাকতো, বেঁচে সপ্তাহে 20 টাকা থাকতো। আর আমাদের ওখানে একটা সিনেমা হল ছিল যেটার নাম ছিল মিনি মনোজ, হ্যাঁ, বা মনোজ, এখন কিন্তু সব মাল্টিপ্লেক্স হয়ে গেছে, ঠিক আছে। ওখানে আমি যেতাম, আমি কি করতাম না, সিনেমা দেখতাম এই সিনেমা হল, ঠিক আছে। তাহলে আমার কাছে 20 টাকা আসতো, বাবা বা মা দিত, বা যেখান থেকে বাঁচিয়ে নিতাম, আর আমি এখানে যেয়ে সিনেমা দেখতাম, ঠিক আছে। কিছুদিন গেল, আস্তে 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 বাড়ি থেকে আমার কী করলো না, আমাকে আস্তে আস্তে আমার ফ্যামিলি এক দুজন চাকরি পেলো, বুঝতে পারলি। আমি পার্টিকুলার কথা বলছি, ঠিক আছে। যখন চাকরি পেলো, আগে শুধু বাবা ইনকাম করতো, ঠিক আছে, আমাদের দোকান ছিল, সেটা দিয়ে চলতো। এবার যখন চাকরি পেলো এক দুজন, তখন আমার হাতে একটু বেশি টাকা আসতে লাগলো, যে এদিক ওদিক দিয়ে, বুঝতে পারলি তো। তো আমার কাছে এলো 100 টাকা, ঠিক আছে, বাস্তব। আমি কি করবো না, আমি সেই সিনেমা দেখতেই না যাবো, মোটিভ বা যখন আমার কিছু এক্সট্রা থাকতো, আমি সিনেমা দেখতে যেতাম মনোযোগ। নেক্সট কী হতো না, এই সাথে সাথে আমার কিছু ভাইরা এখানে ইনক্লুডিং হলো আমার সাথে, এবং এরা চাকরি বাকরি করতো, বা আমাদের কিছু বন্ধু বান্ধব, তার বাবারা চাকরি করতো, ঠিক আছে। ওর বাবাদের পেনশন কী বলে, মাইনা বোনাস ফোনাস পেতো, প্রচুর টাকা বাকা হতো। মানুষ সেই সময় একবার টাকা বাড়িয়ে দিয়েছিল যারা চাকরি করে, পুলিশের বল বা রেলের, ঠিক আছে। তো যার ফলে কি এরাও আমার সাথে আসতে লাগলো, এরাও 100 টাকা করে পেতো, ঠিক আছে। তাহলে কী হলো, যখন 100 টাকা করে পেতো আর এখানে যেতাম আমরা সিনেমা দেখতে সময়, এই টিকিটের দাম ছিল 20 টাকা তখন, আর সিট ছিল 200, ঠিক আছে। টিকিটের দাম ছিল 20 টাকা, আগে 20 টাকাতে পেয়ে যেতাম, আর 200টা সিট ছিল, কোনো চাপ নেই। তারপরে কিছুদিন পর আমাকে 100 টাকা পেতে লাগলো। এই যে আমার সাথে বন্ধু বান্ধবরা আসতে লাগলো, তাদেরও আস্তে আস্তে তারও বাবার ইনকাম করতে লাগলো, আমার কিছু ভাইরা আমার সাথে যোগ হলো, তারপর আমরা সিনেমা দেখতে যেতাম একসাথে। তাহলে কী হচ্ছে, ওরা এই সিনেমা হলে কী হচ্ছে, আগে যে 200টা সিট ছিল, এই আস্তে আস্তে কী হলো, যে মানুষের কাছে টাকা আসছে, তাই তো, চাকরি পাচ্ছে, বা আমাদের আরও ইনক্লুডিং হচ্ছে, আর সবাই যাচ্ছে এখানে, ভিড় লাগাচ্ছে সিনেমা হলে। যখন সিনেমা হলে প্রচুর ভিড় লাগলো না, তখন এই 20 টাকাটা আস্তে আস্তে ওরা বাড়িয়ে দেবে। কারণ কেন, এবার প্রচুর লোক বাইরে দাঁড়িয়ে আছে, অনেক আগে যেতে হচ্ছে, 20 টাকা সিট বুক হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস তো। তখন কী হবে না, তখন আবার সবাই আমরা যখন গেলাম দেখছি, এবার সিটের কি 1 ঘন্টা, প্রথমে কী হবে 1 ঘন্টা আগে যেয়ে এবার বুক হয়ে যাচ্ছে, বুঝতে পারি, ব্ল্যাক শুরু হয়ে গেছে। তখন কেস কী হচ্ছে, সিনেমা হল মালিক দেখছে তো ভাই প্রচুর লোক চলে আসছে, এবার ডিমান্ড প্রচুর হয়ে যাচ্ছে সিনেমা হলে, তাই না, টিকিটটার ডিমান্ড প্রচুর হচ্ছে। তো তখন ও কী করছে, ও কী করলো, যে এবার তাহলে কাকে দেবো টিকিটটা, কাকে বিক্রি করবে, এত লোক চলে আসছে, এই যে প্রথমে দেবো, এটা কি তাহলে একটা পথ হচ্ছে। তখন বলে একটা, সব কিছু যখন বিক্রি হয় না, মানে যোগ্যতা বিশেষে বিক্রি হয়, ওটা আমরা লক্ষ্য করি না, জানিস তো। আমরা খুব ছোটো জিনিসের কেনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো না, বড় জিনিস কেনার ক্ষেত্রে লক্ষ্য কর, যোগ্যতা থাকে তবেই বিক্রি কর। যেমন তুই যদি আজকে বড় বড় গাড়ি কিনতে যাবি একদম, যেগুলো 1 কোটি 2 কোটি টাকা, তো তুই যদি একটা নর্মালি রিস্কাওয়ালা তোকে দেবে না গাড়িটা, তোর ওরকম স্ট্যান্ডার্ড থাকতে হবে, ওরকম প্রোফাইল থাকতে হবে, বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। যে গাড়ি তোকে টাকা আছে বলে গাড়ি দিয়ে দেবে সেটা না, তোর একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো ওরকমই এই যে এখানে কারা যাবে তাহলে, ওই যে প্রচুর লোক চলে গেছে, আস্তে আস্তে সবার হাতে টাকা আসছে, গ্রামেও কিছু ছেলে কাজ বাজ পেয়েছে, সবাই যাচ্ছে আস্তে আস্তে সিনেমা দেখতে। তখন কী হবে, টিকিটটা ডিমান্ড প্রচুর বেড়ে যাচ্ছে, আর ইনস্ট্যান্ট তো সিট চেঞ্জ করতে পারে না, ইনস্ট্যান্টে যে সব করে গেলে হতে পারে না, একটা ইকোনমিক অর্থব্যবস্থা ইনস্ট্যান্ট কিছু করতে পারে না, ওটার সময় একটা লং টাইম পিরিয়ড লাগে। কোনো সিচুয়েশন যখন কোনো ঘটে, ইনস্ট্যান্ট আমরা কিছু করতে পারি না, আমাদের সেটাকে ঠিক করতে গেলে, বা সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে গেলে সে ওই লেভেলের, তাহলে সেটাকে লং টার্ম বলে, যেটাই কেমস তার এই ইনফ্লেশন থিওরিতে বলবে। আমরা পড়বো যে বিভিন্ন ইকোনমিক্সকে কী বলছে, কী তারা ইনফ্লেশন বলতে কী কী বোঝাচ্ছে। তাহলে কেস আমরা বুঝতে পারলাম কী হলো তাহলে এখানে, তাহলে 200টা তখন এই সিনেমা হল, এই হল মালিক কি বললো, যে একটা কাজ করা যাক, টিকিটের দামটা ওরা কী করলো, একটু ভালো এইসব সাজিয়ে ফাজিয়ে দিল, আর টিকিটের দামটা ওরা রেখে দিল 200 টাকা পার টিকিট। 200টা সিট ছিল, 200 টাকা পার টিকিট, প্রচুর লোক আসছিল। এবার যখন ডিমান্ড কথাগুলো মনে রাখবি, ডিমান্ডের জন্য টিকিটের দামটা বাড়িয়ে দিল, তাই না।
টিকিটের দামটা যেই বাড়িয়ে দিল তখন আস্তে আস্তে প্রচুর লোক, এবার এর ফলে কি হবে, ওর যে হলের যারা কর্মচারী তাদের ভালো মাইনে ফাইনে পাবে, তার সাথে সাথে একটু বেশি ট্যাক্সও বাঁচবে, তাই না? যেটা বেশি ট্যাক্স পে করবে সরকারকে, যেটাকে হল থেকে যে ট্যাক্সগুলো সেটা কী বলে, এন্টারটেনমেন্ট ট্যাক্স। তো বেশি এন্টারটেনমেন্ট ট্যাক্স দেবেন, সরকারেরও ভালো হবে। দেখ ভালো হচ্ছে কিনা? তাহলে কী হচ্ছে, ডিমান্ড প্রচুর হচ্ছে, তখন ও কী করবে, ও যোগ্যতা কী করবে না, বলে যে বেশি টাকা দেবে তাকে টিকিট দেবো, কারণ টিকিটের দাম 200 টাকা। যেই টিকিটের দাম 200 টাকা হলো, তোর এটা সবাই এক্সেস, যারা যারা এক্সেস করতে পারবে এক্সেস করবে। আমাদের কাছে তো ছিলই টাকা মোটামুটি, আবার আরও আসবে টাকা। আমরা হয়তো সিনেমা কম দেখছিলাম, মানে কী হতো, সিনেমাটাকে হয়তো এক সপ্তাহ পর যাওয়া প্রচুর লোক, তো কেউ তো 200 টাকা দিয়ে দেখে নেবে, আমরা না দেখলে কেউ তো দেখে নিচ্ছে ব্যাপারটা। প্রচুর লোক হয়ে যাচ্ছে, আগে আমরা 200 জন যেতাম, মাত্র বা 10-15টা সিট ফাঁকা থাকতো, এখন যাচ্ছি 2000-3000 জন লোক। সিনেমা হল তো একটা ইনস্ট্যান্ট কালকে সিনেমা হল করে দিতে পারে না। তো এই যে কালকেই সিনেমা হল করে দিতে পারে না, এটার জন্য লং টাইম প্রসেসের, এটাই ইনফ্লেশন থিওরি, যেটা বলবে কে, জেম কেনস ইকোনমিক ইনফ্লেশনের ক্ষেত্রে এই কথাটাই বলবে, যে লং টার্মে আমরা এগুলো চেঞ্জ করতে পারি, শর্ট টার্মে কিছু করতে পারিনি। এগুলো সব আমরা পড়বো একটু। তো বুঝতে পারছি ডিমান্ডের জন্য কি হচ্ছে, এখানে জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে না, ডিমান্ডের জন্য এই জিনিসের দামটা বেড়ে যাচ্ছে, ডিমান্ড হলো শুধু। কীভাবে, কেন ডিমান্ড হলো না, মার্কেটে কি টাকার ফ্লোটা হলো না এখানে। হয় আমার ফ্যামিলিতে 2-3 জন চাকরি পেলে, সত্যি সে পেয়েছিল, দাদা পুলিশে চাকরি পেয়েছিল এই 8 সালে এসে, তো যার ফলে আমার কাছেও টাকা পাকা এলাম, স্কুলে পড়তাম তখন, বুঝে গেছি কেসটা। তার ফলে আমার কাকাও চাকরি পেলো, এবং আস্তে আস্তে আমাদের গ্রামে অনেকগুলো পুলিশে চাকরি পেলো, বা এদিক ওদিক করছিল। এই যে টাকার মার্কেটে ফ্লোটা এলো, দোকানে বিক্রি বাটা ভালো হচ্ছিল, তো আমাদের হাতে টাকা বেশি এলো, আর যে টাকা বেশি হলো আমরা আবার ওইদিকে সবাই সিনেমা দেখতে যেতে, যখন যাকে অ্যাপ্রোচ করছি সেও যেতে লাগলো, তাই না, যার কোনো ইচ্ছেই ছিল না। যার ফলে কি, এই টিকিটের ডিমান্ড হলো, জিনিসের দাম বাড়ালো, ওর এমপ্লয়াররা ভালো মাইনে পাবে, তার সাথে সরকারকে এন্টারটেনমেন্ট ট্যাক্সও বেশি দেবে। তো এখানে কী হলো, এই টিকিটের দাম ইনফ্লেশন হলো কি না হলো, অবশ্যই। তো কিসের জন্য হলো, এটা ডিমান্ডের জন্য হলো, দ্যাটস কল ডিমান্ড পুল ইনফ্লেশন। ঠিক আছে, যদি বলো হোয়াট ইজ ডিমান্ড পুল ইনফ্লেশন, আমরা এগুলো লিখবো, এখানে জায়গা ছেড়ে রাখ, দুটো বুঝে নিই, তারপর আমরা দুটো ডিফারেন্সে লিখবো, কেন হচ্ছে, কী কারণ হচ্ছে। ঠিক আছে, আমরা আবার এখানে ডিটেলসে যাচ্ছি। তো ইনফ্লেশন বেসিক্যালি ক্যাটাগরিজ অফ ইনফ্লেশন থাকলে 2 টাইপের করবে, একটি ডিমান্ড পুল মানে কি, তাহলে পুশ মানে কি, এই যে টানা, এটা কি বলে, ঠিক আছে, ডিমান্ড পুল। ডিমান্ড কি, এখানে ডিমান্ড হলো কি না, এবার কেন এই টাইপের নাম ডিমান্ড পুল কেন বলছো, হোয়াট ইজ পুল। ধরলে এটা একটা পাথর, এই হচ্ছে একটা লোক, ঠিক আছে, এ কি করছে না, এখান থেকে রশি বাঁধাচ্ছে, এটাকে কি করছে, টানছে, বুঝতে পারলি, এই যে এটা টানছে না, ভালো করে আঁকি মানটা পা ফাগলে কেমন হয়েছে, বলির পরে, যাই হোক আমি তোকে এইভাবে করছি। তো এই যে এটাকে টানছে, কেউ নিশ্চয় টানছে, তাই পুল হচ্ছে, কে টানছে না, এই ডিমান্ড যখন হলো না, এ কি করলো, টাকার দামটাকেও 20 থেকে নিয়ে এসে পরে 200 টাকায় টেনে নিল। ডিমান্ড যখন হলো, ও কি করলো, ওই যে টাকার দামটাকে না, মানে কি বললো, আমাদের টিকিটের প্রাইসটার দামটাকেও টানলো, বুঝতে পারলি, 20 থেকে নিয়ে এসে কোথায় নিয়ে এলো, 200-তে। দ্যাটস কল্ড ডিমান্ড পুল ইনফ্লেশন। এই জন্য এখানে ডিমান্ড হলো, আরও পুল করলো কোথায়, টানলো কোনটাকে, প্রাইসটাকে, টিকিটের প্রাইসটাকে, তাই এটাকে ডিমান্ড পুল ইনফ্লেশন। এমনি নাম গেলে হয়নি, সব কিছু কারণ আছে। হ্যাঁ, ডিমান্ড কি করলো, পুল করলো কাকে না, ইনফ্লেশন। ডিমান্ড পুল করলো ইনফ্লেশনকে, এটা হচ্ছে ডিমান্ড হলো, 200 জন বেশি লোক এলো, ওই যখনই কি হলো, ওই টিকিটের দাম 20 থেকে টেনে 200 টাকা হয়ে গেল, তাই না, ডিমান্ড পুল ইনফ্লেশন। সিম্পল ওয়ে, ইকোনমিক্স ভাষায় বুঝলে অনেক কঠিন হবে। আচ্ছা, আমি ঠিক আজকে একটা সিম্পল লেভেলে বুঝে নেব, নেক্সট দিন আবার ঢুকে যাবো ডিটেলসে। ঠিক আছে, আমরা এখন লিখাচ্ছি ডিমান্ড পুল ইনফ্লেশন একটু পরে, আগে এটা এই পাশাটা দেখে নিই। অনেক সময় কি হয়, ইনফ্লেশন ভালো হয়, তাই না, অনেক সময় ইনফ্লেশন খারাপ হয়। ইনফ্লেশন ভালো না খারাপ, তাহলে অনেকে বলবে ভালো, অনেকে বলবে খারাপ, তাই না। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু ভালো ভালো সেন্স পাচ্ছি, তাই না, দেখতে টাকাও ফ্লো হচ্ছে, এতে বাড়ছে, দিয়ে কী হচ্ছে, টাকাটাও তো ফ্লো হচ্ছে, ইনফ্লেশন, এই জন্যই ইনফ্লেশন হলো। তো যদি এরকম মার্কেটে হালকা টাকার ইনফ্লেশন মানে আসে, তো যার ফলে জিনিসপত্রের দাম বাড়বে, আমাদের এতটা ইফেক্ট পড়বে না, তাই না, এতটা পড়বে না, একটু থাকা তো ভালোই, ঠিক আছে। এবার এখানে বললাম কি, এই উদাহরণটাই ধরি, তাই না, তাহলে আমরা কিসে ছিল, সিনেমা হল, তাই না,
নাম কি ছিল? মনোজ। এবার সিনেমা হলে যে সিনেমা হল চলবে কিভাবে, কি কি লাগে এখানে? এখানে সিনেমা হলে সব থেকে বেশি কী লাগে বলতো? সব থেকে বেশি ইলেকট্রিসিটি, তাই না? ধরে নে একে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকার বা যেই দিচ্ছে, এসিডিসিএল, তাই না? ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে 10 টাকা পার ইউনিট, ঠিক আছে? 1 ইউনিটের দাম 10 টাকা, 24 ঘন্টা ইলেকট্রিক নিচ্ছে। সেই অনুযায়ী টিকিটের দাম কত ছিল না, তাও ধরলাম 200 টাকা, ঠিক আছে? মিটি বা আমরা ধরলাম 20 টাকা, ধরলাম 200 না 20 টাকা ধরে। আর আমি হচ্ছে এখানে পড়ে আছি 20 টাকাতে দেখছি, ঠিক আছে? এইবার কি হবে না, এখানে প্রোডাকশান বিদ্যুৎ কোথা থেকে আসে? কয়লা, তাই না? পুড়িয়ে পড়ে বিদ্যুৎ কোনো কি রকম করে। আমাদের গরমকালে কি হয় দেখবি না, প্রচুর কারেন্ট যেত না, যারা ওয়েস্ট বেঙ্গল লাইন, প্রচুর গরমকালে কারেন্ট যায়, কারণ গরমকালে প্রচুর ইলেকট্রিক কী হয়, প্রচুর লাগে, কনজামশন হয়, তাই না? যেমন আগে ঠান্ডা গেলে ফ্যান চালাবে, গরমকালে আমরা ফ্যান চালাবে, 2টো ফ্যান চালাবে, 3টে ফ্যান চালাবে, এসি লাগাবে, তাই না? তো যার ফলে কি প্রচুর বিদ্যুৎ পড়বে, মানে প্রচুর ওখানে কয়লা দিতে হবে। তো যখন কয়লা, এত তো কয়লা ওইভাবে তো আগে থেকে ভাবেনি এত বেশি বিদ্যুৎ লাগবে, তখন কী করে দেয়, ওরা লাইনটা অফ করে দেয় একটু, যার ফলে কী হয়, কনজামশনটা কমে যায় একটু। যেহেতু এখন কমে গেল, ওই বিদ্যুৎটা আবার করে চালিয়ে দিয়ে, বুঝতে পারলে, এইভাবে অ্যাডজাস্ট করে করবে। তো এ কী করলো, এরা বললো যে 12 ঘন্টা থেকে এবার 24 ঘন্টা থেকে এবার আমরা 12 ঘন্টায় কী দেবো ইলেকট্রিক সাপ্লাই, আর বাকি কী করবে তাহলে হাফ করে এবারে আধ ঘন্টার পর কী মেরে দেবে, লাইন চলে যাবে। তখন এই সিনেমা হল যদি লাইন চলে যায়, সিনেমা দেখতে হলে মার খাবে তো। সিনেমা দেখতে যদি লাইন চলে যায় তাহলে কী হবে, বুঝতে পেরেছি? তাহলে একে তার সাথে তখন আগে কি শুধু ইলেকট্রিকই চলতো, এখন কী হবে না, একে কী রাখতে হবে, জেনারেটার রাখতে হবে। জেনারেটারের ছবি রেখে দিই, বেটার হবে, এরকম টাইপের থাকবে জেনারেটার, তাই না? অনেকগুলো জেনারেটার রাখতে হবে, তারা একটা বক্স টাইপের থাকে এখানে, তাই না? তো কী হলো, এখানে জেনারেটার, প্রচুর জেনারেটার রাখতে হবে। এবার জেনারেটার যখন রাখবে, তেল রাখবে, কিনতে হবে, তাহলে এর কী হবে, প্রচুর এগুলো টাকা চলে যাবে। আবার জেনারেটারও চলবে, তাহলে তেল প্রচুর পড়বে, তাহলে কয়লা প্লাস তেল নিল, তখন এই টিকিটের দাম রাখতে পারবে এত বেশি না, এত কম রাখতে পারবে না। তখন এই টিকিটের দামটা ধরে ওরা 230 টাকা রেখে দিল, বুঝতে পারলি? কারণ প্রচুর তেল লাগছে তো। এবার যখন 230 টাকার আমি এই সিচুয়েশনে আসি 20 টাকার, আমি তখন আর কি একটা এক্সেস করতে পারবো? হ্যাঁ, আমি তার এক্সেস করতে পারবো না। আমি যখন আর এক্সেস করতে পারবো না, কারণ আমার এখানে কেউ চাকরি বাকরি পায়নি, আমি ওই 20 টাকা বাবা দিত, আর একজন আমার বন্ধু 20 টাকা পেত, ওরা দুজন মিলে যেতাম। হঠাৎ দাম করে দিচ্ছে 200 টাকা বা 230 টাকা, আমরা যেতে পারবো? আমরা যখন আর যেতে পারছি না, তখন কী হবে, এর যে দামটা, দাম হাই থাকবে, আমরা যাবো না, এক্সেস করতে পারবো না। তা কী হলো, সাপ্লাইতে প্রচুর রয়ে গেল, কিন্তু আমরা ডিমান্ড করলাম না। যখন ডিমান্ড করলাম না, এমনি কিছুদিন চলবে, 5 মাস 6 মাস 7 মাস, ওরা দেখবে একটা সময় কী হবে, 230 টাকার টিকিট কেউ নিচ্ছে না একদম, আর ওর তো কস্টিংয়ে 200 টাকা পড়ে যাচ্ছে। ও খুব বেশি স্টাইলের কস্ট প্রাইসে 200 টাকায় বিকবে টিকিটটা, তাও কেউ নেবে না, তাই না? কারণ আমার কাছে 20 টাকা যাবে, 200 টাকা কী করে দেখতে পাবো? 1 2 যাবে আস্তে আস্তে, সিনেমা হল কী হবে, আস্তে আস্তে ওর যারা এমপ্লয় থাকবে তাদের কী করে ছেড়ে দেবে, বলে তোমরা চলে যাও ভাই, মায়না দিতে পারছি না। আস্তে আস্তে যখন এমপ্লয় ছাড়বে, তাও দেখবে চলছে না, কারণ আমাদের কাছে তো অত টাকা হয়নি না। তখন কী হবে, আস্তে আস্তে সিনেমা হলটা বন্ধ করতে বাধ্য হবে, তাই না? সিনেমা হল যখন বন্ধ হয়ে যাবে, তখন কী হবে, অ্যাকচুয়াল পুরো বেকার হয়ে গেল, পুরো ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেল, তাই না? তাহলে এখানেও কী হলো, দেখ জিনিসের দামটা বাড়লো না, এখানেও 20 টাকা থেকে 230 টাকা হয়ে গেল। তো এখানে কী জন্য বাড়লো, এখানে বাড়লো এই যে মেটেরিয়ালের দাম বাড়ার জন্য, তাই না? এই যে কস্ট, এগুলোকে যে কস্ট বলে, কী হলো, কয়লা, জেনারেটার, তেল, কস্ট। আর যখন কস্টগুলো বাড়লো না, কস্ট মানে হচ্ছে মেটেরিয়াল, ওই জিনিসগুলো যখন ওই যে পার্টিকুলার র মেটেরিয়াল যে কস্টের দামগুলো বাড়লো না, তো কস্ট পুশ করে দিল ইনফ্লেশনকে। পুস্ট মানে কি, ঠেলে দিল। কস্টের দাম বাড়লো, ও ঠেললো কাকে না, এই দামটাকে, ওর প্রাইসটাকে, আর ঠেলে হয়ে গেলো 230 টাকা, আর এটা হয়ে গেলো ইনফ্লেশন, তাই না? এটাকে বলবো কস্ট পুশ ইনফ্লেশন। বুঝতে পেরেছি কেসটা? তাহলে এবার দেখে এই টাইপের, এটাও একটা ইনফ্লেশন। টিকিটের দাম এখানেও দেখতে পাচ্ছি 230 টাকা বা 200 টাকা, আর এখানেও একবার দেখছি 200 টাকা। তাহলে এখানে যখন হলো তখন সব ভালোই মনে হলো, এখানে যখন এই পরিস্থিতি হলো তখন খারাপ হয়ে গেল। তো বুঝতে পারলি ইনফ্লেশনের ব্যাড আর খারাপ। ইনফ্লেশনের ক্যাটাগরিজ দু ভাগে ভাগ হয় বেসিক্যালি, টাইপ অফ অনেকগুলো টাইপের, কিন্তু দুটো হচ্ছে মেজর। কী ফলে হয়, দুটো হয়, একটা ওই ডিমান্ড পুল ইনফ্লেশন, একটা কস্ট পুশ ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন আমরা বুঝলাম কি, আর কস্ট পুশ ইনফ্লেশন এটা বুঝলাম কি।
ঠিক আছে, তাহলে কি বুঝতে পেরেছি? ডিমান্ড পুল আর কস্ট পুল ইনফ্লেশন। কোনো এখানে কোনো ইয়ে আছে? তাহলে র মেটেরিয়ালগুলোর দাম বাড়ার জন্য কী হলো মার্কেটে, বুঝতে পারলি? কি আগুনটা লাগলো, সেটাও জিনিসপত্রের দাম বাড়লো, কিন্তু অবস্থা খারাপ। তো যখন এখানে হলো তখন একটু তো ভালো মনে হলো, এখানে যখন হলো আর ভালো এটা হলো না, যখন অনেকে কাজ চলে গেল, অনেক রকম পরিস্থিতি হলো, র মেটেরিয়ালগুলো দাম বেড়ে গেল, তাই না? এবার আমরা একটু লিখে নিই ডিমান্ড পুল কস্ট পুল সম্বন্ধে, ঠিক আছে? তোরা তো লিখলি নিজের মতো, এবার আমার মতো করে লিখলি, লিখ। প্রথমে ডিমান্ড পুল ইনফ্লেশন, এটা হচ্ছে ক্যাটাগরিজ অফ ইনফ্লেশন, ইনফ্লেশনের ক্যাটাগরিজ, তাই না? প্রথম লিখবো ডিমান্ড পুল ইনফ্লেশন, এর লিখবো প্রথম ডেফিনেশন লিখবো হোয়েন এক্সেস ডিমান্ড ফর গুড অ্যান্ড সার্ভিসেস, যখন গুড অ্যান্ড সার্ভিসের এক্সেস ডিমান্ড হয়, তাই না? দেখ গুডস মানে তো বুঝলাম, আর যেমন এই টিকিটের দাম, এটা কি এগুলো, এটা সার্ভিস হলো একটা, তাই না? এটা তো কোনো কিছু বিক্রি করছে না রে, গুডসের না তো, তাই না? তো গুড অ্যান্ড সার্ভিসেস কী বললাম, হোয়েন এক্সেস ডিমান্ড ফর গুড অ্যান্ড সার্ভিস, এখানে কি হয়, ডিমান্ড কন্টিনিউ রাইজ হয়, বাট সাপ্লাই কি হয়, ডাজ নট কি হয়, সাফিসিয়েন্ট, তাই না? সাপ্লাই সাফিসিয়েন্ট হয় না, এই ডিমান্ড পুল ইনফ্লেশন। দেখ না, ও কি হয়, 200টা সিট হয়ে গেছিলো, ও সিটের ক্যাপাসিটি পাঠাতে পারছে না, তার সাপ্লাই হলো, সাপ্লাই দিতে পারলো না। তাহলে এটাই হচ্ছে ডিমান্ড প্রচুর চলে আসবে, সাপ্লাইটা থাকবে, ডিমান্ড পুল ইনফ্লেশন, ঠিক আছে? এবার আমরা যখন এটা লিখলাম, এবার কারণ কজ লিখবো, ডিমান্ড পুল ইনফ্লেশন কেন ঘটে, কি কি কারণ হয় ডিমান্ড পুল ইনফ্লেশনের ক্ষেত্রে। প্রথম কারণ আমরা এটা থেকে কি বুঝতে পেরেছি, কি কি কারণ বুঝতে পেরেছি? প্রথম কারণ যে আমরা মানি সাপ্লাই যদি আমাদের ইকোনমিতে ইনক্রিজ হয়, তাহলে ডিমান্ড পুল ইনফ্লেশন এক্সিস্ট করতে পারে। প্রথম কারণ মানে কজেস 1 লিখবো কি না, ইনক্রিজ মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি, আমাদের ইকোনমিতে যদি মানি সাপ্লাই বেশি হয়ে যায়, তাহলে ডিমান্ড পুল ইনফ্লেশন এক্সিস্ট করতে পারে। মানি সাপ্লাই বেশি মানে সবার হাতে টাকা আসবে, কি করে আসবে মানি সাপ্লাই? হতে পারে আমাদের ব্যাঙ্কগুলো, যদি আমাদের ব্যাঙ্কগুলো তোদেরকে যে লোন দেয়, তারা যদি ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেয়, ব্যাঙ্কগুলো ওরা বলবে 0% ইন্টারেস্ট, তো আজকেই তো 10 লাখ টাকা লোন নিয়ে নিবি, তাই না? তো যখন 10 লাখ টাকা সবাই লোন নিয়ে নিবি, তখন তুই ওগুলো খরচ করবি নিশ্চয়ই, টাকা তো আর তুই গলায় ঝুলাবি না, ওটা খরচ করবি। তো খরচ করলে মার্কেটে ইনফ্লেশন মানে কী হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আস্তে আস্তে ইনফ্লেশন হবে, ডিমান্ড হবে, প্রচুর জিনিস ডিমান্ড করবি, তাই না? আগে যে এখন যদি কোনো ব্যাংক যদি আজকে যদি সবাইকে মোটামুটি বলে যে লোন দেবে ফ্রিতে, তো তোরা সবাই ব্যাংকে চলে যাবি, আর ব্যাংকে যখন এখন যাবি আর প্রচুর লোন পাবি, 2 লাখ 3 লাখ টাকা করে সবাই পাচ্ছে, তাহলে কী হবে, প্রথম যেটাই করবি তোরা, প্রথম এখন আজকে 1 তারিখে রেডি করবি, তোরা জামা কাপড়ের ডিমান্ড করবি, তাই না? তোরা দুর্গাপূজা যেভাবে কাটাচ্ছিলিস ভাববি না, অন্যভাবে কাটাবি, তাই না? তারপরে গাড়ি ফাড়ি ডিমান্ড করবি ঘোরার জন্য, তাই না? তো এই যে ডিমান্ড, টাকা নেই করিস নি, টাকা থাকলে এগুলো চলে যাবো না, তো ওগুলো তো দাম বাড়িয়ে দেবে না, ওরাও তো বুঝবে যে টাকা এসে সবাই সব জায়গায় লোন দিচ্ছে, জিনিসের দামগুলো বাড়িয়ে রাখবে, তো দ্যাটস কল কী হবে, ডিমান্ড পুল ইনফ্লেশন। তো মানি সাপ্লাই যদি মার্কেটে আসে, মানি সাপ্লাই আমরা আরবিআই পড়েছি, হোয়াট ইজ মানি সাপ্লাই, তাই না? তো মানি সাপ্লাই কীভাবে হচ্ছে, মার্কেটে কীভাবে হচ্ছে, আমরা আর পড়াবো বিভিন্ন, এগুলো ছোটো ছোটো করে আমি ভাগ করে ভিডিও বানাবো, চাপ নিস না। নেক্সট, ইনক্রিজ ইন ডিসপোজেবল ইনকাম, যদি ডিসপোজেবল ইনকামগুলো ইনক্রিজ হয়, তাহলে কি হবে, ডিমান্ড পুল ইনফ্লেশন হবে। মানে তুমি তুমি তোমরা দুজনে যদি চাকরি করো, তুমি ধরলে তুমি কিসে কাজ করছো, যাদবপুর ইউনিভার্সিটি, তো তুমি কত টাকা মাইনে পাও? তুমি তাহলে 30,000 টাকা মাইনে পাচ্ছ। তো এই মাইনে পাওয়ার পর তোমাকে কিছু জায়গায় টাকাগুলো কেটে দিতে পারছে, হয়তো 15,000 টাকা এখানে দিতে হচ্ছে, 5,000 টাকা এনে দিতে হচ্ছে, খাবার দাবার এইসব সব কিছু, তাই না? বা ওইটার পরে তো একটা কিছু টাকা বাঁচছে তোমার হাতে, সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, দিয়ে যাওয়ার পর, তো এই যে টাকাটা যেটা বাঁচে 5,000 বা 6,000 টাকা, সেটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম, তাই না? এটা দিয়ে আমি কী করতে পারো, তুমি নিজের মতো খরচা করতে পারবে, তুমি এই কিনবে, ওই ভালো মাস্ক কিনবে, ভালো জিনিস কিনবে, ভালো কিনবে, বুঝতে পারলে? তো এই টাকাটা যখন তোমার ডিসপোজেবল ইনকামটা যখন বেড়ে যায় না, তখন মানুষ কী হয়, মার্কেটে ইনফ্লেশন করে দিতে পারে, তাই না? কারণ জিনিসপত্র কেনার ইচ্ছে জাগবে না, তোমাকে যে বেশি টাকা এলে তখনই হবে ইনফ্লেশন, বুঝতে পেরেছো? যেমন এটা কীভাবে বাড়তে পারে, তুমি বলো কীভাবে বাড়তে পারে ডিসপোজেবল, হাউ টু ইনক্রিজ দ্য ডিসপোজেবল ইনকাম, হাউ টু ইনক্রিজ ডিসপোজেবল ইনকাম। হ্যাঁ, পূজার সময় বোনাস পেলে একটা ডিসপোজেবল ইনকাম বেড়ে, এক্সট্রা টাকা পেলো একটা, তাই না? নেক্সট হচ্ছে যেমন ডিসপোজেবল ইনকামে আমি সব থেকে ভালো বলছি, তুমি কত টাকা মাইনে পাচ্ছ, আমি ধরলাম তুমি 40,000 টাকা তো মাইনে পাচ্ছই, এবার 40,000 টাকা মাইনার মধ্যে তোমাকে তো সরকার তো ট্যাক্স কেটে নিচ্ছে 5,000 টাকা ধরে নাও,
তাই তো? এই যে সরকার তোমার উপর 5,000 ট্যাক্স এনে সরকার ভাবছে যে ট্যাক্স কাটবো না, সরকার যখন তোমার চাকরির উপর ট্যাক্স কাটবে না তো বাকি টাকা তোমার কাছে বাঁচবে, আর তখন ওটা তোমার কী হবে? ডিসপোজেবল ইনকাম। এটাই হচ্ছে অথেন্টিকই, লিখে রাখবে। নেক্সট আর কি হতে পারে? হ্যাঁ একদম ঠিক, ইনক্রিজ অফ পপুলেশন গ্রোথ, তাই না? গ্রোথ না সরি, যখন ইনক্রিজ দ্য পপুলেশন, যখন মানুষের কী হলো প্রচুর পপুলেশন বেড়ে যায়। যেমন ধরলে আজকে আমরা এখানে কতজন আছি, বা একটা ফ্যামিলিতে 4 জন আছে, 4 ভাই আর তার একটা মা আছে বয়স্ক। এরা 5 জন মিলে কী করছে না 5 কেজি চাল খাচ্ছে, বা নর্মালি 5টা জামা কাপড় কিনছে, তাই না? ওরা ব্যাস 1,000 টাকা 20,000 টাকা আয় করে সংসার চলে যায়। ইনস্ট্যান্ট এবছর ঠান্ডাকাল আসবে আর 5টা ভাই বিয়ে করে নেবে। আর যে ঠান্ডাকাল আসবে 5টা ভাই বিয়ে করে নেওয়ার পর আগে বছর ঠান্ডাকাল অবধি 5টা ভাই বাচ্চা হয়ে যাবে। তাহলে কি বাচ্চা 2টো করে বাচ্চা হয়ে গেলো, তাহলে সবাইকে জোড়া বাচ্চা হলো। তো 2টো করে জোড়া বাচ্চা হলো, তখন কি একটা করে বউ হলো। প্রথম হচ্ছে কতজন ছিল, 5 জনের ফ্যামিলি ছিল, তাহলে কতজন ফ্যামিলি হলো? প্রথমে 4 4 8 আর ওদিকে কত হলো 2 2 2 করে 4টে, 4 দুগুণে কত হলো 8 8 8 16। 4 জন তো ছিলই, প্লাস 4টে বউ এলো, প্লাস ওর মা একজন। এদের এই যে এর 8টা, এদের হলো কতজন? 2 করে বাচ্চা হলো, তো কত হবে? তাহলে 17 জন হয়ে গেল। এই 17, হ্যাঁ তাহলে 5 থেকে কী হলো 17 জন। এবার এরা কী করবে? বেশি খাবার খাবে, বেশি জিনিস কমছে, বেশি জামা কাপড় কিনবে, বেশি কিছু জিনিস নেবে। এবার 17টা মাস্ক কিনতে হবে, তো মাস্কের ডিমান্ড বেড়ে যাবে। তাহলে ইনক্রিজ, যখন পপুলেশন ইনক্রিজ যখন হয় তখন এমনি ডিমান্ড পুল ইনফ্লেশন হবে। বুঝতে পারলি কেন হবে? কোনো কনফিউশন এখানে? আরেকটা কী হতে পারে? আরেকটা কারণ কি হতো? গ্রোথ অফ ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি যখন ইনক্রিজ হবে তখন কি হবে? ধরলে তুই কোথাও একটা চাকরি প্রচুর ঘুষ নিচ্ছিস, তুই ঘুষের টাকাটা তো কোথাও তুই দিতে পারবি না, ব্ল্যাক মানি টাকাটা তোকে খরচা করতে হবে। যখন বেশি খরচা করবি মার্কেটে কী হবে? ডিমান্ড বেশি করছিস, তুই আর একটা মার্কস একদিন পড়বি না, 1 মিনিট একটা মার্কস চেঞ্জ করছিস, তাহলে কী হবে? ডিমান্ড হবে মার্কসের প্রচুর, তাই না? কী হবে? ডিমান্ড পুলিং। নেক্সট হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। লিখবো এই কস্ট পুশ ইনফ্লেশনটা যখন ইকোনমিতে এক্সিস্ট করতে পারে, যখন এটাকে ডিকোড করা হয়, সাল থাকে 1950, 1950 এটাকে প্রথম ধরে ইনফ্লেশনটা 1950 সালে। তো এটাকে প্রথম অ্যাপ্লাইড ইট হয়। বুঝতে পারি যে এই টাইপের ইনফ্লেশনে আসে। লিখবো এর সংজ্ঞা বা ডেফিনেশন লিখবো, ইট ইজ অকার হোয়েন প্রাইস রাইজ অফ র মেটেরিয়াল, এটাও লিখতে পারিস। বুঝতে পারলি? প্রাইস রাইজ অফ র মেটেরিয়াল অফ এ প্রোডাকশন, যখন কোনো প্রোডাকশানে বা কোনো প্রোডাকশানের র মেটেরিয়ালের দাম যখন বেড়ে যায় তখন সেটাকে আমরা কী বলি? কস্ট পুশ ইনফ্লেশন। যার ফলে কস্ট পুশ ইনফ্লেশন হয়। দেখ, যখন কোনো প্রোডাকশানের র মেটেরিয়াল দাম বেড়ে যায় না, ইনস্ট্যান্ট কিছুদিন এটা হয় না, কিছুদিনে এটা আমরা দেখতে পাই না, দেখবি ইনস্ট্যান্টে বুঝতে পারবো না। ধরো চাষি, আজকে চাষি কোনোরকম করে খরা বন্যা হয়েছে, তো আলু ধরে কম প্রোডাকশন করেছে, তো আজকে চাষির আলু কম প্রোডাকশন করেছে, তা বলে কালকে চিপসের দাম বেড়ে যাবে না, এটা বাড়তে সময় লাগবে। স্টকে প্রচুর আলু আসে, এখানে মার্কেটে প্রচুর আলু আসবে, তারপরে যখন দেখবে আলুর দাম হচ্ছে তখন চিপসের দামটা বাড়াবে। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস তো? তো এটা বেসিক্যালি শর্ট টার্ম ইফেক্ট আমরা বুঝতে পারি না, এই ইফেক্টটা লং টার্ম হয়। কিন্তু আমরা ডিমান্ড পুলে কি দেখতে পাচ্ছি? যেই ডিমান্ড করতে চলে আসছে তখনই দামটা বেড়ে যাচ্ছে। এখানে দামটা শর্ট টার্মের, লং টার্ম এটা একটা দেখতে পাই। কিন্তু ওখানে যখনই জাস্ট আজকে যদি 200 জন চলে আসে ওই 200টা টিকিট নিতে, আজকে 2000 জন চলে আসে, কালকে কিন্তু ওটা করে দেবো। বুঝতে পারি? কিন্তু আজকে চাষিরা যদি চাষ প্রোডাকশন না করতে পারে, বা আলুর প্রোডাকশানে যদি জল হয়ে গেল, প্রচুর আলু নষ্ট হয়ে গেল, কিন্তু যে চিপসের দাম আজকে বেড়ে যাবে না, কারণ ওখান থেকে এখানে আসতে প্রচুর সময় লেগে যায়। বুঝতে পেরেছি কেসটা? এগুলো মাথায় রাখবি। আমি এগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস বা বিশেষ মেন্সের কোয়েশ্চেন এখান থেকে ঘোরাবে, আমি এগুলো সব থেকে করাচ্ছি, ঠিক আছে? নেক্সট পার্টটা যখন করাবো তখন আমি ইকোনমিক্সের একটা 50 থেকে 60টা কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দেবো, ওগুলোকে ডিসক্রাইব করে দেবো। বুঝতে পারলি? আমি ওটা করে লিখছি, ঠিক আছে? আমার ওই জন্য আমার লেট হচ্ছিল। আমি 100টা মোটামুটি এখন অবধি 60টা কোয়েশ্চেন লেখা হয়েছে, যে এই ইনফ্লেশন রিলেটেড 60টা কোয়েশ্চেন, যেগুলো বিভিন্ন সিজিএল বল, বিসিএস, প্রিলিমস, ওই সব পরীক্ষায় যায়, এসইউপিএস সব পরীক্ষায় ইনফ্লেশন রিলেটেড যত কোয়েশ্চেন হয় একটা জায়গায় আমি করার আছে। এটা যখন পুরো ক্লাস হয়ে যাবে আমি ওটা আগে করিয়ে দেবো, ওইটা নেক্সট দিনই করে দেবো। নেক্সট তাহলে আমরা বুঝতে পারলাম তো এখানে একটা টেকনিক্যাল টার্ম হতে পারে যে হোয়েন রাইজ দ্য LLCE, when price rise of LLCE
এলএলসি মানে নিস হ্যাঁ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রাইজ। এল এল সি ই, এটা পর ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউরশিপ। যখন এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউরশিপ এদের যখন দামগুলো, এদের যখন ভ্যালুগুলো, এদের যখন প্রাইসগুলো বেড়ে যাবে, তখন একটা প্রোডাকশন করতে কি হয়, তার প্রোডাকশনেরও প্রাইস বেড়ে যাবে, বুঝতে পারলি? এগুলো র মেটেরিয়াল, ল্যান্ড যেমন, এবার এটা তোর মনে হবে যে এইটা কি এলএলইসি, এটা তো অন্য টপিক, তাই না? এটা আমাদের ন্যাশনাল ইনকামের টপিক, এনআই, তাই না? এই ন্যাশনাল ইনকাম এটা একদম পুরো ডিপলি বুঝবো এটা এলএলইসি কি, ঠিক আছে? কারণ একটা প্রোডাকশন, যে কোনো প্রোডাকশন যখন হয় না, চিপসের থেকে শুরু করে আমরা বিয়ারের বোতল থেকে শুরু করে কিংফিশার, তো প্রত্যেকটাতে এলএলসিই লাগে, বুঝতে পারলি? যেমন প্রথমে একটা জমি লাগবে বিয়ারের দোকান তৈরি করতে গেলে, বা চিপসের দোকান, জমি, ওই জমি যারা মালিক সে ল্যান্ড থেকে কী পাবে, রেন্ট পাবে, তাই না? ওকে রেন্ট দিতে হবে। তাহলে আমি কিংফিশার, আমি একটা আমি কোম্পানি তৈরি করছি, এখান থেকে গুডস পড়েছি, আমি বিয়ারের বোতল তৈরি করবো। তো এই বিয়ারের, যখন বিয়ার তৈরি করবো তখন আমাকে কী লাগবে, একটা জমি লাগবে, যেখানে আমি জমি, ল্যান্ড লাগবে, লেবার লাগবে, লেবার থেকে আমাদের কী মাইনে দিতে হবে, ওয়েজ দিতে হবে। তারপরে ক্যাপিটাল লাগবে, অনেক টাকা লাগবে, তবে তো এত বড় ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো। ক্যাপিটাল আমরা তাহলে ব্যাংক থেকে নিলাম, বা ক্যাপিটাল নিলাম, তো ক্যাপিটাল দিলে আগে ইন্টারেস্ট তাকে দিতে হবে, তাই না, ব্যাংকে। তারপরে কী লাগবে, এন্টারপ্রেনিউরশিপ লাগবে, মানে একটা মালিক দিলে আমি নিজেই মালিক, এটা আমার হলে কী হবে, প্রফিট হবে, তাই না? তাহলে এন্টারপ্রেনিউরশিপ আমরা কী পাই না, প্রফিট। এবার দেখ, রেন্টের দাম যদি, যে ভাড়া, যার জমি ভাড়া, সে বলছে রেন্ট বাড়িয়ে দিল, সো লেবার ইউনিয়ন বলছে ওয়েজগুলো বাড়িয়ে দেবো, ফুল লেবারদের একটা মাইনে বাড়বে, এটা বাড়িয়ে, এগুলো করে পরে আমি তাহলে 100 টাকা একটা প্রডিউস করতাম বিয়ার, ঠিক আছে? এবার এটার দাম বেড়ে গেল, ওয়েজও বললো বাড়াও, ইন্টারেস্ট, ব্যাংক বললো ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিল, সেটা একেও বেশি টাকা লাগছে, আর আমিও বা চাইছি বেশি লাভ করবো, ঠিক আছে? আমি এন্টারপ্রেনিউর, তাহলে আমারও এটা বাড়াবো। তো যার ফলে কি, এগুলো 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা করে বাড়লো, তাহলে 2 2 4 2 6 2 8, তাহলে এখানে 100 + 8 হবে, আমি এবার 108 টাকায় বিক্রি করবো। একটা যে কোনো প্রোডাকশন করতে গেলে এই 3টে জিনিস লাগেই, তবেই ওই প্রোডাকশনটা হবে, এসেন্সিয়ালি জিনিস। এগুলো ছাড়া তুই প্রোডাকশন করতে, জমি ছাড়া কোনো ব্যবসা করতেই পারবি না, বুঝতে পেরেছিস তো? তুই কি উপরে ভেসে করবি? তো জমি নিলে পৃথিবীতে তোর কী করতে হবে, রেন্ট দিতেই হবে, তুই লেবার ছাড়া কিছু করতেই পারবি না, বুঝতে পেরেছিস তো? লেবার লাগবেই তো কোনো প্রোডাকশন করতে গেলে, তখন লেবার ছাড়া তুই ভগবান তো কোনো কিছু দেয়নি যে ইনস্ট্যান্ট ই হয়ে যাবে, প্রচুর লেবার কালেক্ট হয়ে গেলো, ভগবান আবার তুই শক্তির মাধ্যমে সেগুলোকে ই করে নিলাম, এমনিতে কিছু ব্যাপার নেই। তো এটা হবে নেক্সট, বুঝতে পেরেছিস তো? আমাদের আমার টাকা লাগবেই, সেটাকে তারা ইন্টারেস্ট নেবে। এবারে তুই ভাবছিস যে নিজের টাকা দিয়ে করবে, ভাই বড় ধরনের ইন্ডাস্ট্রি করতে নিজের টাকা দিয়ে করতে পারবি না, তোকে টাকা নিতেই হবে, ব্যাংক থেকে নিতে হবে, তারপরে আমাদের শেয়ার মার্কেট থেকে নিতে হবে, তাই না? ব্যবসা করতে গেলে, বড় জিনিস করতে গেলে টাকা বাইরে থেকে নিতেই হয়। তো বুঝতে পেরেছি। নেক্সট, এর কজেস, কারণগুলো কী লিখবো? কস্ট পুশ ইনফ্লেশন, আমরা এটা কী জানলাম, এটা সংজ্ঞা, তাই না? এবার কারণ জানবো, প্রথম এটাই লিখবো, এই তো কারণ। কী কারণ? ইনক্রিজ দ্য রেন্ট, তাই না? ইনক্রিজ দ্য ওয়েজেস, ইনক্রিজ দ্য ইন্টারেস্ট রেট, তাই না? ইনক্রিজ দ্য এন্টারপ্রেনিউরশিপ, দ্য রেট অফ এন্টারপ্রেনিউরশিপ, যে যখন কি হাই ওয়েজ, হাই প্রফিট, হাই ইন্টারেস্ট, তাই না? এগুলো লিখলে, এইগুলো যখন প্রচুর বেশি হয়ে যায় তখনই কী হয়, কস্ট পুশ ইনফ্লেশন হয়, হাই ওয়েজ হয়, প্রচুর লোক বলছে যারা লেবার, আমরা টাকা বেশি চাইছে, তখনই হবে, তাই না? আমরা ডিমান্ড করে কোনো জিনিসের দাম বাড়াই না, ওটা ঠিক আছে ভাই, কিন্তু ওটা যদি নিজে করে অন্য কেউ বাড়ায়, আমরা কিন্তু সেটা দিতে পারবো না, প্রথম কথা, এটা ভালো করে বুঝবি। আমাদের এখানে কি হচ্ছে, যখন ইনফ্লেশন আমরা করছি, ডিমান্ড আমরা করছি, তখন তো ঠিক আছে, বেশি টাকা এসছে, আর যখন ডিমান্ডটা ওখান থেকে হয়েছে, আমাদের টাকাতে বেশি হয়নি রে ভাই, আমি তো 20 টাকায় দিতে পাবো আমাকে, মনে আছে? আর জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তখন তো চাপ হয়ে যাচ্ছে, বাবার ইনকামও তো সেম আছে, কেউ চাকরিও পায়নি, তখন হয়ে যাচ্ছে চাপ। আর আমরা যদি যে ডিমান্ড করে দিই সেটা মোটামুটি ঠিক আছে, বুঝতে পারলি? তো ইনফ্লেশন বলে না, ক্রিপিং ইনফ্লেশন ভালো, তা আমরা যে ডিমান্ড করছি তার ফলে। আর ওখানে যদি ইনফ্লেশনটা ঘটে না, ওই জন্য জিনিসপত্রের দাম বাড়ার জন্য, র মেটেরিয়ালের দাম বাড়ার জন্য, তখন হয়ে যাবে চাপ মার্কেটে, ঠিক আছে? গভর্নমেন্ট যদি হাই ট্যাক্স ইম্পোজ করে, ধরলে এরা যেটা প্রোডাকশন করছে 100 টাকা, কিছু হয়নি, এও দাম বাড়ায়নি, দেখ ভালো করে দেখ, যে কোনো একটা বিয়ারের বোতল আমি বললাম, বা যে কোনো একটা প্রোডাকশন করতে এলএলসি লাগে, যেমন রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট, এরা করে পরে একটা জিনিস প্রোডাকশন করবে। এবার তাহলে এটাও 10 টাকা ছিল, এটা 10 টাকা ছিল, এটা 10 টাকা করো, দাম বাড়ায়নি, সেম আছে, আর এটা দাম চেয়ে 100 টাকায় গেছে,
গভর্নমেন্ট কি বল 100 টাকায় বিক্রি করছে, গভর্নমেন্ট বলো না ট্যাক্স প্রচুর দিতে হবে, ট্যাক্স ওরা 100 টাকা যোগ করে দিতে হবে, জিনিসটার দাম 200 টাকা, মানুষ তার এক্সেস করতে পারবে না। যদি এসেন্সিয়াল দ্রব্য ইনফ্লেশনের মধ্যে যদি কোনো দ্রব্য এক্সেস করতে পারবে না তো ট্যাক্স বাড়ানো জোর করে, তাই না? তাহলে এটা কি হলো? এটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন হয়ে গেল। আর যদি গভর্নমেন্ট ট্যাক্সটা কমিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? ডিমান্ড পুল হয়ে যাবে না? কারণ যখন একটা স্যালারি পার্সনের ট্যাক্সটা কমিয়ে দিচ্ছে তখন ও কি বেশি টাকা হাতে আসছে, ডিসপোজেবল ইনকাম বেশি করতে পারবে, আর বেশি করলে কি হবে? ডিমান্ড পুল ইনফ্লেশন হবে। তাই গভর্নমেন্ট এগুলো অনেক বড় মানে থাকে ইনফ্লেশনের জন্য, প্রচুর দায়ী থাকে গভর্নমেন্ট। গভর্নমেন্ট চাইলে ইনফ্লেশন ঘটিয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে, ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে, বুঝতে পারেন? গভর্নমেন্টের প্রচুর কাজ থাকে দাঙ্গা করানো ছাড়াও, বুঝতে পারলি? গভর্নমেন্ট চাইলে সবাইকে ভালো খাবার দিতে পারে, গভর্নমেন্ট চাইলে সবাইকে খাবারের জন্য মারপিট করে দিতে পারে, ঠিক আছে? গভর্নমেন্টই সব পারে। এবার কেমন গভর্নমেন্টের ভিতর উপর ডিপেন্ড করবে। তুমি যেমন গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট অমনি পাবে, ঠিক আছে? আমাদের ভারতের মেজর জনসংখ্যার চিন্তা ভাবনা যেমন, আমরা সরকার অমনিই পাবো। আমাদের ভারতে যদি মেজর জনসংখ্যার চিন্তা ভাবনা যেদিন চেঞ্জ হবে আমরা ওরকমই সরকার পাবো, বুঝতে পারলি তো? তুমি একজন জনসংখ্যা এবার একজন মাথা চেঞ্জ করলে তো হবে না, তোমাকে মেজর মাথা চেঞ্জ করতে হবে। মেজর তাহলে কি নিশ্চয়ই যদি কেউ খারাপ সরকার নিয়ে আসে তাহলে মেজর জিনিস মাথায় চিন্তা খারাপই ভাবছে, তো এই যে ভালো চিন্তা ভাবনা আসবে কীভাবে? একটাই পথ, শিক্ষা। আর তোদেরকে যারা এখন ভালো আছে তাদেরকে ওয়েট করে থাকতে হবে, এগুলো সব দেখতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, বুঝতে পারলি? যদি আজকে খারাপ মনে হয় তো আজ থেকে 150 বছর আগে যাবি, তখন তো আরও কত খারাপ ছিল। তখন তো 1-2 লোক এগুলোকে ইনিশিয়েট ছিল, বিদ্যাসাগর ছিল, এই ছিল, রামমোহন ছিল, তাই না? তখন এত এমনি ছিল না, তখন তো অন্যরকম দাঙ্গা প্রসার চলতো না, অনেক জিনিস ছিল। সেখান থেকে যদি এতটা আমরা এভুলেট হতে পারি তাহলে এগুলো থেকেও হতে পারি না? তো আগে শিক্ষায় এতটা এনেছে, আবার নেক্সট শিক্ষায় যাবে, বুঝতে পেরেছি তো? আর তোরা এখন কী করছিস না, শিক্ষা নিচ্ছিস, তো এটার থেকে ভালো জিনিস আর কী হতে পারে, তাই না? শিক্ষা নেক্সট। তাহলে আমরা ইনফ্লেশনের আমরা কি দেখলাম? আমরা ক্যাটাগরিজ অফ ইনফ্লেশন দেখলাম 2 টাইপস, তাই না? ডিমান্ড পুল, কস্ট পুল। কোনো কোয়েশ্চেন ডিমান্ড পুল আর কস্ট পুল থেকে কোনো কোয়েশ্চেন বাদ যাবে না। ইউপিএসসি সিভিল সার্ভিস থেকে ভারতে যত বড় পরীক্ষা হয়ে যাক, আর তোকে যদি ডিমান্ড পুল আর কস্ট পুল আর ইনফ্লেশন কাকে বলে যদি তোর কোনো কোয়ারি থাকে মানে তো থাকবে না, যা তুই বিশেষ মেন্স দে সিভিল সার্ভিস যা পরীক্ষা দে, ঠিক আছে?